Good afternoon. Am I audible? Sir, जी sir, you're audible. Steve? Yes, sir. Good. Okay. So you guys have a course, Theories of Fire, probably in this semester. Do you? जी sir, Good. जी sir. Okay. So what is theory? What is theory? Sir, theory is sort of a lens that helps us understand or make sense of the world. That is paradigm. What is theory? A brief explanation of a phenomenon or a scenario. Brief explanation. So what type of explanation? Brief বুঝলাম। Systemic, non-systemic, কিরকম? Systemic, sir. What is theory? Theory is a system of ideas explaining phenomena derived from human experiences, observation, and cognitive process. তাই তো? এটাই তো থিওরি। একটা সিস্টেম অফ আইডিয়াস, একটা আইডিয়ার পর আরেকটা আইডিয়া সিস্টেম অনুসারে সাজানো হয়। অবজেক্টিভ একটা, যেন কোনো একটা ফেনোমেনাকে আমি এক্সপ্লেন করতে পারি, প্রেডিক্ট করতে পারি আগে থেকে। এক্সপ্লেনও করতে পারবো, প্রেডিক্টও করতে পারবো। সো যে থিওরির প্রেডিক্টিভ ক্যাপাসিটি যত বেশি, সেই থিওরি হচ্ছে তত ভালো। যেমন আমরা এফ ইজ ইকুয়াল টু এম এ, এটা একটা থিওরি, তাই না? এই থিওরির নাম আমরা শুনেছি বল সমান ভর গুণ ত্বরণ, বা ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার, তাই না? তো এইরকম আমরা বিভিন্ন থিওরির কথা শুনেছি, ফিজিক্সে, কেমিস্ট্রিতে, বায়োলজিতে, ফিনান্সে, স্ট্যাটিস্টিক্সে, ম্যাথসে। তো এই থিওরি গুলা জিনিসগুলোকে এক্সপ্লেন করতে পারে। a plus b whole square is equal to a square plus 2ab plus b square. তো এটা এটা একটা ফর্মুলা, থিওরি থেকে আসছে। তো জিনিসগুলো এক্সপ্লেন করতে পারে কেন, তুমি যদি এই ফর্মুলার মধ্যে ফালাও, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের যে ঘটনাটা, সেটা a প্লাস b হোল স্কোয়ারের মধ্যে ফালালে একই ঘটনা ঘটবে। এটা এক্সপ্লেন করতে পারে এবং প্রেডিক্টও করতে পারে যে তুমি যে কোনো নাম্বারই দাও না কেন, তুমি এক্সাক্ট নাম্বার এভাবে পেয়ে যাবে, এটাই হবে তোমার নাম্বার। ফর্মুলার ফালানোর প্রেডিকশন রেট 100%, এক্সপ্লেনেশন ক্যাপাসিটি আছে, পারফেক্ট ছিল। সিস্টেম অফ আইডিয়াস এর সিস্টেমটা ওখানে খুবই পাওয়ারফুল, খুবই বেটার, অ্যাকিউরেট। কিন্তু আমরা যখন সোশ্যাল সায়েন্সের কথা বলি, আমাদের সিস্টেম অফ আইডিয়াস অতটা স্ট্রং না। স্ট্রং না থাকার কারণ হচ্ছে যে আমরা এগুলো নিয়ে কাজ করি, এলিমেন্টগুলো হচ্ছে সবসময় চেঞ্জিং, সোসাইটি, কালচার, হিউম্যান বিং, প্রতিনিয়ত চেঞ্জেস এর মধ্যে দিয়ে যায়। আসলে আমাদের সিস্টেম অফ আইডিয়াস অতটাও প্রেডিক্টিভ না, অতটাও ফিজিক্স বা কেমিস্ট্রির মতো ততটা পাওয়ারফুল নয়, এতটা এক্সপ্লেনেটরি ক্যাপাসিটি আমাদের থাকে না। বাট দেন এগেইন, আমরা আমাদের সমাজ, আমাদের সোসাইটি, আমাদের রাষ্ট্র, আমাদের অর্থনীতি, আমাদের রাজনীতি, সংস্কৃতি, সবকিছু কিন্তু আমরা আসলে এক্সপ্লেইন করতে চাই, তাই না? আমি চাই যে এই ঘটনাটা কেন ঘটছে, রাজনীতিতে এই ঘটনাটা কেন ঘটছে, কিংবা রাজনীতিতে সামনে কি হতে পারে, আমি এটা কেন ঘটছে সেটা এক্সপ্লেনেশনের চাই আমি, এবং একই সাথে প্রেডিকশন চাই। এবং এর ফলে তুমি দেখবা যে পলিটিক্যাল সায়েন্স অনেকগুলো থিওরি আসছে, আইআরএ অনেকগুলো থিওরি আসছে, যুদ্ধে যাবে কি যাবে না, কেন যুদ্ধে যায়, যুদ্ধে যাওয়ার প্রবাবিলিটি সামনে কতটুকু, অর্থাৎ সে প্রেডিকশন করার চেষ্টা করে বিভিন্ন থিওরি দিয়ে। বাট যেহেতু সে সোশ্যাল সায়েন্সের থিওরি, সে অতটা ভালো প্রেডিকশন করতে পারে না। ওকে, আমাদের যে থিওরি, সোশ্যাল সায়েন্সের থিওরি, দিজ আর বেসড অন আওয়ার এক্সপিরিয়েন্সেস, অবজারভেশন এন্ড কগনিটিভ প্রসেসেস।
সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে এটা আরো বেশি প্রযোজ্য। Yet we are not that much powerful. Nonetheless, যে কোনো একটা রিসার্চে তোমার রিসার্চের একটা এক্সপ্লেনেটরি ফ্রেমওয়ার্ক থাকা দরকার। না, তুমি একটা প্রবলেমটা সলভ করতে চাচ্ছ, একটা প্রবলেম তুমি ডিসকাস করতে চাচ্ছ, এই প্রবলেমটা কি, প্রবলেমটা কেন হচ্ছে, প্রবলেমটা কোন দিকে যেতে পারে, তার একটা তার একটা সিস্টেমিক এক্সপ্লানেশন এবং সিস্টেমিক প্রেডিকশন তোমার দরকার পড়বে যে কোনো রিসার্চের মধ্যে। ওই সিস্টেমিক এক্সপ্লানেশন এবং প্রেডিকশন যে ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে আসে সেটাকে আমরা বলি থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। তুমি যে কোনো একটা র্যান্ডম প্রবলেম নিয়ে কাজ করো, তুমি বলো, তোমার একটা টপিকের নাম বলো। যেমন তুমি বললা আয়ের খুব একটা বিখ্যাত টপিক যে চায়না এবং ইউএস এর মধ্যে সামনে যুদ্ধ হবে কি হবে না, বা চায়না ইউএস রাইভালরি। হোয়াট ইজ দিস? মানে এটা কেন হচ্ছে, এই রাইভালরিটা কেন হচ্ছে, এক্সপ্লানেশন, রাইভালরিটা কোন দিকে যাবে, প্রেডিকশন। ওকে, সো তুমি এই ফেনোমেননকে, এই যে ফেনোমেনন চায়না ইউএস এর রাইভালরি, এটা তো একটা ফেনোমেনন। এই ফেনোমেননকে এক্সপ্লেন করার জন্য এখন তোমার সিস্টেম অফ আইডিয়াস দরকার। আয়ারে এই সিস্টেম অফ আইডিয়াস তুমি মাল্টিপল জায়গা থেকে আসতে পারে। তুমি যদি রিয়ালিজমের সিস্টেম অফ আইডিয়াস তুমি এখানে এমপ্লয় করো, তাহলে মোটামুটি একটা ভালো এক্সপ্লানেশন, একটা ভালো প্রেডিকশন পাবো। লিবারালিজমের করলেও পাবা, কিন্তু ওটা কি অতটা ভালো হবে আমরা জানি না। তো মুদ্রা কথা হচ্ছে যে আয়ের বিভিন্ন থিওরি আছে এই সিঙ্গেল ফেনোমেননকে এক্সপ্লেন করার জন্য, কিন্তু সবগুলা এই কনটেক্সটে সবগুলা থিওরি কি একই রকম এক্সপ্লেনেশন এবং প্রেডিকশন দিতে পারে কিনা? পারে না। এর ফলে আমার ওই যে থিওরির যে একটা লেক বা পুল বা ক্লাস্টার, সেখান থেকে আমি সেই থিওরিটাই এই ফেনোমেননকে এক্সপ্লেন করার জন্য ব্যবহার করি, যে যে থিওরিটা সবচেয়ে ভালো এক্সপ্লেনেশন দিতে পারে। এখন ইউএস চায়নার রাইভালরির ক্ষেত্রে রিয়ালিজম খুব ভালো এক্সপ্লেনেশন দিতে পারে, প্রেডিকশন করতে পারে কোন দিকে যাবে। অন দ্য আদার হ্যান্ড, তুমি যদি দেখো যে চায়না এবং ইন্ডিয়ার মধ্যে রাইভালরি সত্ত্বেও ওদের ট্রেডের ভলিউম প্রতিনিয়ত বাড়তেছে, কেন বাড়তেছে? তুমি কিন্তু এটা রিয়ালিজম দিয়ে অত ভালো ব্যাখ্যা করতে পারবে না যতটা তুমি লিবারালিজম দিয়ে পারবে। সেক্ষেত্রে লিবারালিজমের যে সিস্টেম অফ আইডিয়াস টু এক্সপ্লেন দিস ফেনোমেনা, দিট ইজ মোর পাওয়ারফুল, এক্সপ্লেনেশনটা খুব বেটার, প্রেডিকশনের রেটটা ফার ফার স্মুথার। আমার কথা হচ্ছে যে আমি কোন থিওরি ব্যবহার করব, কখন ব্যবহার করব, এটা আসলে কোন থিওরিটার ওই পার্টিকুলার ফেনোমেননকে এক্সপ্লেইন করার এবং প্রেডিক্ট করার ক্যাপাসিটির উপর ডিপেন্ড করবে আমি কোন থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক ব্যবহার করব। দ্যাটস দ্য ফার্স্ট আর্গুমেন্ট ফ্রম মাই সাইড। বাট দেন এগেইন এই যে থিওরিটা, এই থিওরিটা আসলে আসে কোত্থেকে, অরিজিনেট হয় কোত্থেকে? আমরা যে রিয়ালিজম, লিবারালিজম, কনস্ট্রাকটিভিজমের কথা বলছিলাম, তোমাদের মনে আছে কিনা আমরা যখন আমাদের প্যারাডাইম, অন্টোলজি, এপিস্টেমোলজি এই ডিবেট গুলো করতেছিলাম, তখন আমরা পজিটিভিজম, ক্রিটিক্যাল রিয়ালিজম, তারপর হচ্ছে আরেকটা কিছু কথা বলতেছিলাম, ইন্টারপ্রিটিভিজমের কথা বলতেছিলাম। ইউ গাইজ রিমেম্বার, মনে আছে কি তোমাদের? অন্টোলজি, এপিস্টেমোলজি, ফাউন্ডেশনালিজম, এন্টি ফাউন্ডেশনালিজম, ফাউন্ডেশনালিজমের মধ্যে আছে পজিটিভিজম আর ক্রিটিক্যাল রিয়ালিজম, আর এন্টি ফাউন্ডেশনালিজমের মধ্যে অন্টোলজি, এন্টি ফাউন্ডেশনালিজম, তখন এপিস্টেমোলজি হচ্ছে আমার ইন্টারপ্রিটিভিজম। এগুলো কি মনে আছে? এগুলো কি আমরা ক্লাসে পড়িয়েছিলাম? জি স্যার। রাইট। তখন আমি বলেছিলাম যে কনস্ট্রাকটিভিজম থিওরিটা আসে হচ্ছে এন্টি ফাউন্ডেশনালিস্ট অন্টোলজি এবং হচ্ছে ইন্টারপ্রিটিভিস্ট এপিস্টেমোলজি থেকে। তার মানে একটা থিওরি কোত্থেকে আসতেছে? একটা থিওরি আসতেছে বেসিক্যালি একটা অন্টোলজি এবং এপিস্টেমোলজি থেকে। একটা থিওরি লিনিয়াসটা শুরু হয় অন্টোলজি এবং এপিস্টেমোলজি থেকে। যেমন রিয়ালিজমের অন্টোলজিটা কি? রিয়ালিজমের অন্টোলজিটা হচ্ছে সে পৃথিবীকে একটা গিভেন জায়গা হিসেবে দেখে যেখানে আগে থেকে কি আছে, এনার্কি আছে। মানে অন্টোলজিটা হচ্ছে ফাউন্ডেশনালিস্ট অন্টোলজি। ওকে, আর তার এপিস্টেমোলজিটা হচ্ছে ক্রিটিক্যাল রিয়ালিজম, যে এটাকে আমি ফুললি কি করতে পারি না, ইট ইজ দেয়ার, বাট আমি পজিটিভিস্টটা যেভাবে মনে করি আমি ফুললি এটাকে এজ এ নোয়ার হিসেবে এই নলেজটা আমি জানতে পারি,
রিয়েলিজম মনে করে যে আমি ফুল এখানে জানতে পারি না, এখানে সিস্টেমে কিছু হিন্ড্রেন্স আছে। ওকে, সো রিয়েলিজমের থিওরিটা এই অন্টোলজি এপিস্টেমোলজির ধারা থেকে আসছে। ঠিক তেমনি লিবারালিজমের একটা ধারা আছে, কনস্ট্রাকটিভিজমের একটা ধারা আছে, পোস্ট মডার্নিজমের একটা ধারা আছে। তার মানে প্রত্যেকটা থিওরির পিছনে কি দাঁড়িয়ে আছে? প্রত্যেকটা সিস্টেম অফ আইডিয়াস, যেটাকে আমরা সিস্টেম অফ আইডিয়াস ফর এক্সপ্লেনিং এ ফেনোমেনা, যেটাকে আমরা শর্টে বলতেছি থিওরি, সেই থিওরির সিস্টেমের পিছনে দাঁড়ায় আছে একটা অন্টোলজি এবং এপিস্টেমোলজি। ওকে, একটা একটা পৃথিবীকে দেখার একটা যে ফিলোসফি, প্রত্যেকটা থিওরির পিছনে সেই অন্টোলজি এবং এপিস্টেমোলজিক্যাল ফিলোসফি দাঁড়িয়ে আছে। এখন তোমাকে একটু আগে আমি যে কথা বলছি যে তুমি সিস্টেম অফ আইডিয়া যেটা সবচেয়ে ভালো কোন একটা ফেনোমেননকে এক্সপ্লেন করতে পারে, প্রেডিক্ট করতে পারে, তুমি সেটাই ব্যবহার করবা। এটা সত্য কথা, কিন্তু এটা অর্ধ সত্য। কেন অর্ধ সত্য? কারণ হচ্ছে যে তুমি যদি কখনো মার্শে মার্কে বলো বা কেনেথ ওয়ালসকে বলো যে তুমি ট্রেড কে এক্সপ্লেইন করো দুটা কান্ট্রির মধ্যে, সে কখনোই লিবারালিজমকে সে ব্যবহার করবে না। ঠিক আছে? কিংবা তুমি যদি রবার্ট কক্স কে বলো যে এটা এক্সপ্লেইন করো, সে কখনো কনস্ট্রাকটিভিজমের বাইরে যাবে না। তার কনস্ট্রাকটিভিজমের থিওরি কতটুকু পাওয়ারফুল, কতটুকু প্রেডিক্ট করতে পারে, ডাজন্ট ম্যাটার টু হিম। সে কনস্ট্রাকটিভিজম দিয়ে এটা ব্যবহার করার চেষ্টা করবে, রবার্ট কক্স। আর তুমি যদি মার্শে মার্ক কিংবা কেনেথ ওয়ালস বলো বা স্টিফেন এমওয়াল্ট বলো, এরা সবসময় কি করবে? এরা রিয়েলিজম দিয়ে জিনিসগুলোকে এক্সপ্লেন করার চেষ্টা করবে। ওয়াই? মানে ইউটিলিটারিয়ান অ্যাপ্রোচ থেকে আমরা তো যে জিনিসটা সবচেয়ে ভালো ইউটিলিটি দিবে সেটা ব্যবহার করা উচিত। সেটাই তো আমি বলছি যে রিয়ালিজম যদি ভালো প্রেডিকশন করতে পারে, ভালো প্রেডিকশন করবে, তুমি ওটা ব্যবহার করবা। লিবারালিজম যদি ভালো প্রেডিকশন দিতে পারে, এক্সপ্লেনেশন দিতে পারে, তুমি সেটা করবে। কিন্তু তারপর আমি আবার বলতেছি, কিন্তু তুমি যদি মার্শাল ওয়ালস কিংবা রবার্ট কক্স কিংবা হচ্ছে কেনেথ ওয়ালস কিংবা হচ্ছে ধরো লিবারালিজমের যারা আছে, হ্যাঁ, কারা আছে, কিউহেন, নাই, এদের কাছে যাও, ঠিক আছে? এরা কিন্তু কখনোই তাদের যে ফিলোসফিক্যাল পজিশন, সেই ফিলোসফিক্যাল পজিশন থেকে বের হয়ে আসবে না। তারা ওই জায়গা থেকে কি করবে? ওই থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক দিয়ে জিনিসটাকে এক্সপ্লেন করার চেষ্টা করবে, দরকার পড়লে দুই একটা করোলারি এড করবে। তার মানে আমরা যারা ইয়াং রিসার্চার, আমাদের যাদের নিজেদের ফিলোসফিক্যাল পজিশন, অর্থাৎ অন্টোলজি এবং এপিস্টেমোলজি নিয়ে আমাদের ক্লিয়ার কোনো ধারণা নাই যে আমার ফিলোসফিটা কি, আমরা কি করি? আমরা ওই ইউটিলিটারিয়ান যে অ্যাপ্রোচটা, সেই অ্যাপ্রোচটা আমরা ব্যবহার করি। কোন থিওরিটা আমার এখানে সবচেয়ে ভালো, হ্যাঁ, এই জিনিসটা তখন আমরা ওইভাবে ওই অ্যাপ্রোচ থেকে যাই। দিস ইজ নট আ ভেরি গুড প্র্যাকটিস। কারণ হচ্ছে যে এজ এন ইন একাডেমিয়া তুমি যখন লং টার্মে সার্ভাইভ করবা, ইউ শুড হ্যাভ এ পার্টিকুলার ফিলোসফি। ইউ শুড আইডেন্টিফাই হোয়াট ইজ ইউর ফিলোসফি ফ্রম দ্য ভেরি বিগিনিং। হ্যাঁ, সো তুমি কি পৃথিবীকে গিভেন হিসেবে দেখো নাকি নন গিভেন হিসেবে দেখো? পৃথিবীকে তুমি কি অবজেক্টিভ ওয়েতে ইন্টারপ্রেট করতে চাও নাকি তুমি সাবজেক্টিভ ওয়েতে ইন্টারপ্রেট করতে চাও? ইটস ইউর চয়েস। এজ এ কোয়ালিটেটিভ রিসার্চার তোমার এই চয়েস আছে, এবং কোনোটাই রাইট কিংবা কোনোটাই রং, ব্যাপারটা এরকম না। তুমি যে কোনো চয়েস নিতেই পারো, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। বাট ইট ইজ ইম্পর্টেন্ট যে তোমার চিন্তার একটা কনসিস্টেন্সি আছে, তোমার ফিলোসফিক্যাল পজিশনের একটা কনসিস্টেন্সি আছে। আজকে আমি লিবারালিজমে দাঁড়ায় কথা বলতেছি, কালকে লাভ দিয়ে রিয়ালিজমে, তারপর কনস্ট্রাকটিভিজমে, তারপর হচ্ছে মার্কসিজমে। এইগুলো হচ্ছে উইক রিসার্চারদের সাইন। তার মানে তুমি যখন এক ডাল থেকে আরেক ডালে লাফাচ্ছ, তার মানে এই যে তোমার কাজের পিছনে যে চিন্তা, তোমার যে ফিলোসফি, সেই ফিলোসফি কোহেরেন্ট না। ইউ আর নট কনফিডেন্ট অফ ইউর থিঙ্কিং পজিশন। আমার কথাটা কি বুঝে গেছে আমি কি বললাম? তোমরা কি কেউ আদৌ আমার কথা কিছু বুঝছো এতক্ষণ যে আমি কথা বলছি? জি স্যার। কারা কারা বুঝো না একটু হাত তুলো তো, হাত তুলো, হাত তুলো, কোনো প্রবলেম নেই, রেজ ইউর হ্যান্ড। তোমরা আমার কথা বুঝে গেছো? আমি যদি তোমাদের বয়সে থাকতাম, আমার যদি কেউ কথা বলতো, আমি তো কিছুই বুঝতাম না। তোমরা কি করে বুঝে গেলা? তোমরা অনেক মেধাবী। Good.
ভেরি গুড। আমি একদিনকে জিজ্ঞেস করি তাহলে একটু, এই নাফি আবিদ, আনমিউট ইয়োরসেলফ। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো, আমি কি বলেছি? ওয়ালাইকুম আসসালাম। স্যার লাস্ট পার্টটা স্যার, মানে একটা কনসিস্টেন্সি থাকতে হবে স্যার আমাদের, যেটা আমরা ইন্টারপ্রেট করে বলছি এটার মধ্যে, মানে লিবারালিজম, রিয়ালিজম, কনস্ট্রাকটিভিজম একসাথে বারবার সাইড চেঞ্জ করা যাবে না স্যার। গুড। কেন যাবে না? এটা তো কন্ট্রোভার্সি ক্রিয়েট করেছে। কিরকম, কোথায় কন্ট্রোভার্সিটা? কন্ট্রোভার্সিটা কেন হবে? দ্যাটস মাই কোশ্চেন। আচ্ছা, তুমি যতটুকু বলছো থেকে আমি অনেক খুশি হয়েছি। আরেকজন একটু বলো যে কন্ট্রোভার্সিটা কিসের কন্ট্রোভার্সি? নাফি যে কথাটা বলতেছে, আবিদ নাফি যে কথাটা বলতেছে, একটা কন্ট্রোভার্সি তৈরি হবে। কিসের কন্ট্রোভার্সি? কোথায় প্রবলেমটা হবে? বাবারা তাড়াতাড়ি বলো, র্যান্ডমলি যে কোনো একজন বলো। স্যার কন্ট্রোভার্সি অ্যাজ ইন স্যার মানে আহ, যেই ফেনোমেনাটার ব্যাপারে আমি স্যার ডেসক্রাইব করছি, সবগুলো ফেনোমেনা স্যার সব টাইপের মেথোডোলজি, মানে সব টাইপের থিওরিজ দিয়ে আসলে স্যার এক্সপ্লেন করা যাবে না। মানে স্যার যদি আমি কোনো ইনসিডেন্টের কথা বলি যেখানে লেসার কম্পিটিশন, সরি লেসার কোঅপারেশন বাট মোর কম্পিটিশনের ব্যাপারে কথা হচ্ছে স্যার, তখন দেখা যাচ্ছে স্যার আমি রিয়েলিজম দিয়ে ওটাকে আমার এক্সপ্লেন করতে হচ্ছে। আমি স্যার যখন কোঅপারেশনের কথা বলছি, যেমন স্যার আপনি বলেছিলেন যে কোনো একটা কান্ট্রির মধ্যে হয়তো বাইলেটারাল সম্পর্ক স্যার হয়তো পলিটিক্যালি অত ভালো না, বাট ইকোনমিক্যালি বা ট্রেড ওয়াইজ ওদের সম্পর্ক অনেক ভালো। সো এটা স্যার এক্সপ্লেন করতে হলে আমার লিবারালিজমের হেল্প নিতে হবে স্যার। তো নিতে হবে, রাইট, কিন্তু নাফি বলছে এটা করা যাবে না। জি নাফি স্যার, কারণ বলছে। স্যার হুম। কারণ স্যার, কেন? আমি যদি কোঅপারেশনের সাইডটাকে এক্সপ্লেন করতে যাই থিওরি ওয়াইজ স্যার, আমি কোঅপারেশনকে কখনো রিয়েলিজম দিয়ে এক্সপ্লেন করতে পারবো না স্যার। এই জন্য মানে কন্ট্রোভার্সি তো পারবো এখানেই না স্যার। না, না না পারবো না না, আমি পারবো, কিন্তু সেটা তো স্ট্রং হবে না। হয়তো মানে এক্সপ্লানেটরি ভেরিয়েবলটা বা প্রেডিকশনটা অত ভালো হবে না যতটা রিয়ালিজম হইতে পারে, মানে লিবারালিজম হইতে পারতো কোঅপারেশনের ব্যাপারটা। বাট দেন এগেইন, যারা রিয়ালিজম বিশ্বাস করে তারা কিন্তু ট্রেডকে এক্সপ্লেন করার জন্য কখনো এই লিবারালিজম ব্যবহার করবে না। কেন ব্যবহার করবে না? কারণ হচ্ছে যে তাদের ফিলোসফিক্যাল থিঙ্কিং এর একটা কি আছে, এটা কনসিস্টেন্সি আছে। তারা পৃথিবীকে একটা জায়গা থেকেই দেখে, বারবার পজিশন চেঞ্জ করে না। কথাটা বুঝে গেছে? তো একবার লিবারালিজম, একবার রিয়ালিজম, একবার মার্কসিজম, একবার পোস্ট মডার্নিজম, ফেমিনিজম, এইরকম করে যদি আমি বারবার গোল পোস্ট চেঞ্জ করতে থাকি, তাহলে এজ অ্যান একাডেমিক হিসেবে আমার ওয়ার্ল্ডটা কি, যে রিডার সে কখনো বুঝতে পারবে না। ঠিক আছে? তো এই জন্য এটা একটা একটা বড় প্রবলেম। কিন্তু আমরা এটা বাংলাদেশে একাডেমিয়াতে এই প্র্যাকটিসটা আসলে ওইভাবে নাই। তাই আমরা বারবার যখন যার মন চায় যা ইচ্ছা শিখিয়ে দিতে পারি, করে ফেলি আর কি। দ্য ইস্যু। তাহলে থিওরি জিনিসটা কি? থিওরি হচ্ছে একটা সিস্টেমিক এক্সপ্লানেশন অফ এ ফেনোমেনা, তাই না? আমি যে ফেনোমেনাটাকে স্টাডি করতেছি, সেই সেই ফেনোমেনার একটা সিস্টেমিক এক্সপ্লানেশন এবং প্রেডিকশন হচ্ছে আমাদের এই থিওরি। আচ্ছা, একটু যেহেতু বোঝা গেল, আমার কি স্লাইড দেখা যাচ্ছে? তোমরা কি জি স্লাইড দেখতে স্যার, পাচ্ছো? দেখা যাচ্ছে স্যার। কি করতে পারছো?
ওকে, সো যা বলছিলাম আমি, যে এই সিস্টেমিক এক্সপ্লানেশনের পিছনে দাঁড়ায় আছে একটা পার্টিকুলার ফিলোসফি, অন্টোলজি এবং এপিস্টেমোলজি। সো ওইটা কিন্তু আমার মাথায় রাখাটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে আমার অন্টোলজি এপিস্টেমোলজি জিনিসটা আদৌ ঠিক আছে কিনা, সেটা আমরা আহ, বলে যাই। সো যে কোনো আমার স্টাডিতে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক দেওয়াটা, এই সিস্টেমিক আমি যেটাকে স্টাডি করতে চাই, এক্সপ্লেন করতে চাই, প্রেডিক্ট করতে চাই, হ্যাঁ, তার ফিলোসফিটা কি, কোন ওয়ার্ল্ড ভিউ থেকে আমি আসলে এই ঘটনাটাকে দেখতেছি, এক্সপ্লেন করতেছি, সেটা আমি কোন থিওরি চয়েস করছি এক্সপ্লেন করার জন্য, সেখান থেকে আমি বুঝে যাই যে যে অথর তার ওয়ার্ল্ড ভিউটা কি। কারণ কোন একজন অথর যদি রিয়ালিজম ব্যবহার করে, তাহলে তার যে ওয়ার্ল্ড ভিউ আর যে কনস্ট্রাকটিভিজম ব্যবহার করবে, তার ওয়ার্ল্ড ভিউ কি একই হবে না আলাদা আলাদা হবে? তারা আলাদা। আলাদা। আলাদা আলাদা হবে। তার মানে কি, কোনো একজন অথরের অন্টোলজি এবং এপিস্টেমোলজি কি, সে অথর যদি সেটা এক্সপ্লিসিটলি তার রিসার্চে নাও বলে, কিন্তু আমি সেটা বুঝতে পারবো, না বললেও বুঝতে পারবো। কোথা থেকে বুঝতে পারবো? সে কোন থিওরি ব্যবহার করছে সেটা দেখে আমি বুঝতে পারবো যে তার অন্টোলজিক্যাল এবং এপিস্টেমোলজিক্যাল পজিশনটা কি। কারণ আমি জানি যে থিওরিটা আসতেছে কোন একটা অন্টোলজি এবং এপিস্টেমোলজিকে ফলো করে। তো ভদ্রলোক যদি অন্টোলজি এপিস্টেমোলজির পজিশন ক্লিয়ার নাও করে, তার থিওরিটা দেখে আমি কি করতে পারবো, ব্যাক ট্রেস করতে পারবো যে আচ্ছা, সে যেহেতু এই থিওরি ব্যবহার করছে, তার মানে তার এপিস্টেমোলজি ছিল এই, তার অন্টোলজি হচ্ছে এইটা। ওকে, সো কেউ যদি রিয়ালিজম ব্যবহার করে, আমি বলবো যে তার অন্টোলজি কি, তার অন্টোলজি হচ্ছে ফাউন্ডেশনালিস্ট, এপিস্টেমোলজি হচ্ছে ক্রিটিক্যাল রিয়ালিস্ট, রাইট? আবার ঠিক তেমনই কেউ যদি কনস্ট্রাকটিভিজম ব্যবহার করে, সে বলতেছে না সে কোন অন্টোলজিতে বিশ্বাস করতেছে, কিন্তু ব্যবহার করছে হচ্ছে কনস্ট্রাকটিভিজম। সেটা দেখে আমি বুঝে নিব যে ওকে, এপিস্টেমোলজি হচ্ছে ইন্টারপ্রেটিভিস্ট আর অন্টোলজি হচ্ছে অ্যান্টাই ফাউন্ডেশনালিস্ট। তার মানে থিওরি দেখে আমি একজন রিসার্চারের পজিশন, ফিলোসফিক্যাল পজিশনটা কি করতে পারি, আইডেন্টিফাই করে ফেলতে পারি। কথাটা কি বুঝে গেছে? আর থিওরিটা কি করে, আমার যে রিসার্চ, সেই রিসার্চের একটা সিস্টেমিক এক্সপ্লানেশন এবং প্রেডিকশন করার ক্যাপাসিটি দেয় আমাকে, আমাকে এই ওয়েপনটা দেয়, এই টুলসটা দেয় হচ্ছে এই থিওরি। ওকে, তাহলে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটা আসে মূলত হচ্ছে এই থিওরি থেকে। আমি যখন থিওরিকে একটা পার্টিকুলার ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে যাই, তখন সেটাকে বলে আমি আমার থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। ঠিক আছে? আচ্ছা, show you one thing. ওকে, সো থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটা কি? থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটা হচ্ছে একটা 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 গাইডিং ফ্রেমওয়ার্ক, যেটা তোমার স্টাডিকে বলবে যে এখন সিস্টেমেটিক্যালি তোমার কোন দিকে আগানো উচিত। ঠিক আছে? আর কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক কি? কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক হচ্ছে আমি যে থিওরিটা ব্যবহার করতেছি, এই থিওরিটা তো একটা ফিলোসফিক্যাল ব্যাপার, এটা একটা অ্যাবস্ট্রাক্ট ব্যাপার। এটা তোমার কন্টেক্সটে কিভাবে অ্যাপ্লাই হচ্ছে। ওকে, এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে, সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা অ্যাবস্ট্রাক্ট বিষয়। কিন্তু যখন তুমি এর পরিবর্তে 2 আর বি এর পরিবর্তে 3 বসাও, তখন তুমি একটা পার্টিকুলার ভ্যালু পাই, রাইট? সো এ প্লাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে তোমার থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, অ্যাবস্ট্রাক্ট, এবং সেখানে যখন তুমি এ এর জন্য একটা নির্দিষ্ট মান বসাও, বি এর জন্য একটা নির্দিষ্ট মান বসে একটা ডেফিনেটিভ একটা অ্যান্সার পাও, সেটা হচ্ছে তোমার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। মানে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক হচ্ছে একটা ফিলোসফিক্যাল বিষয়, আমার কনটেক্সটের মধ্যে আমি থিওরিটিকে কিভাবে ব্যবহার করতেছি সেটা হচ্ছে আমার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। কিভাবে লিখছি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক? স্পেসিফিক টু দ্য রিসার্চ কনটেক্সট, ইন্টিগ্রেটিং থিওরিটিক্যাল অ্যান্ড এম্পিরিক্যাল ইনসাইটস। ঠিক আছে? Application of theoretical framework in the particular context is conceptual framework. ওকে, এটা আমি আর একটু অন্যভাবে একটু দেখাই, তাহলে তোমাদের জন্য বোঝাটা ইজি হবে।
তোমরা কি আমি যে স্ক্রিনটা শেয়ার করছি দেখতে পাচ্ছো? আমি কি একটু বড় করবো এটা? স্যার একটু বড় করলে ভালো হয়। জি। ইনাফ দেখা যাচ্ছে এখন? ইয়েস স্যার। আচ্ছা, এইটার নাম কি? আমার রিসার্চের টাইটেলের নাম কি? লিবারালিজম ইন ইন্টারন্যাশনাল রিলেশনস, দ্য রোল অফ মাল্টিল্যাটারালিজম ইন রিজলভিং সাউথ চায়না সি ডিসপিউট। ওকে, সাউথ চায়না সি ডিসপিউটে আমি মানে মাল্টিল্যাটারালিজম মানে ইনস্টিটিউশনালিজমকে আমি কিভাবে এখানে ব্যবহার করতে পারি, ঠিক আছে? তো এটা হচ্ছে লিবারালিজম নিয়ে একটা কাজ। তো এটা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটা কি হবে? কোন থিওরি থেকে আসবে? লিবারালিজম নিয়ে যদি কাজ, লিবারালিজম থেকে আসবে। ওকে, তো এটা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটা যদি আমরা দেখি, ওকে, থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটা কি? লিবারালিজম ইন ইন্টারন্যাশনাল রিলেশনস। ওকে, সো লিবারালিজম এজ এ সিস্টেম হিসেবে মানে কিভাবে এই জিনিসটাকে এক্সপ্লেইন করে। আমরা থিওরি মানে কি বলছি? থিওরি ডেফিনেশনটা কি বলছি একটু আগে বলো? A Systematic systemic study. explanation of a phenomenon. এ সিস্টেমিক এক্সপ্লানেশন অফ এ ফেনোমেনন। এখন এই ফেনোমেননটার সিস্টেমিক এক্সপ্লানেশনটা কি? লিবারালিজম মানে লিবারালিজম ইটসেলফ একটা সিস্টেমিক এক্সপ্লানেশন যে একটা পার্টিকুলার ফেনোমেননকে এক্সপ্লেইন করতে পারে। So, এই সিস্টেমিক এক্সপ্লানেশনটা আসলে কোন কোন সিস্টেমের উপর ভিত্তি করে এই সিস্টেমিক এক্সপ্লানেশনটা তৈরি হয়েছে? আমরা দেখতেছি সেই ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন হচ্ছে তার একটা সিস্টেম, ইকোনমিক ইন্টারডিপেন্ডেন্স হচ্ছে একটা সিস্টেম, ডেমোক্রেটিক পিস থিওরি হচ্ছে তার একটা সিস্টেম। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন, ইকোনমিক ইন্টারডিপেন্ডেন্স এবং ডেমোক্রেটিক পিস থিওরি, এই তিনটা মিলে তৈরি হচ্ছে আমার লিবারালিজম থিওরিটা, যে এক্সপ্লেন একটা ফেনোমেনাকে করতে পারতেছে, রাইট? সো ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন, ইকোনমিক ইন্টারডিপেন্ডেন্স, তারপর ডেমোক্রেটিক পিস থিওরি, দিজ আর ভেরি অ্যাবস্ট্রাক্ট থিং, রাইট? এটা আমি যখন লিবারালিজম যে কোনো ক্ষেত্রে ব্যবহার করবো, আমি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন, ইকোনমিক ইন্টারডিপেন্ডেন্স, ডেমোক্রেটিক পিস থিওরির কথা আমি বলবো যে এটা হচ্ছে লিবারালিজম সিস্টেমিক এক্সপ্লানেশন। কিন্তু সাউথ চায়না সিতে এই এই যে এই সিস্টেমটা সাউথ চায়না সিতে কিভাবে আমি ব্যবহার করবো? এটা তো এখন যে সিস্টেমটার কথা বলতেছি এটা অ্যাবস্ট্রাক্ট সিস্টেম। এটা যে কোনো জায়গায় একটা নর্মাল ফর্মুলা A+B এর ফর্মুলা আমি 2 এর জন্য ব্যবহার করতে পারি, 2 আর 5 এর জন্য ব্যবহার করতে পারি, 10 আর 20 এর জন্য ব্যবহার করতে পারি। এর মানে আমি 2ও ধরতে পারি, এর মানে আমি 10ও ধরতে পারি, রাইট? এটা জেনেরিক একটা ফর্মুলা। ঠিক তেমনি যে এখানে যে সিস্টেমের কথা বলতেছি এটা একটা জেনেরিক সিস্টেমিক এক্সপ্লানেশন। এই লিবারালিজমের এই জেনেরিক সিস্টেমিক এক্সপ্লানেশন আমি ইন্ডিয়া বাংলাদেশ ট্রেডের ক্ষেত্রে আমি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন, ইকোনমিক ইন্টারডিপেন্ডেন্স, ডেমোক্রেটিক পিস থিওরির কথা বলতে পারবো। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মধ্যে আমি একই কথা বলবো, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন, ইকোনমিক ইন্টারডিপেন্ডেন্স, ডেমোক্রেটিক পিস থিওরি, অর্থাৎ A+B এর জেনেরিক ফর্মুলা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি। কিন্তু আমার পার্টিকুলার কনটেক্সট এখানে যেটা হচ্ছে আমরা সাউথ চায়না সি, সেই পার্টিকুলার কনটেক্সটে এই জেনেরিক ফর্মুলাকে কিভাবে আমি স্পেসিফিক ভাবে ব্যবহার করব, এই জেনেরিক ফর্মুলাকে আমি স্পেসিফিক কিভাবে ব্যবহার করবো সেটা হচ্ছে আমার কনটেক্সচুয়াল ফ্রেমওয়ার্ক। অর্থাৎ A+B হোল স্কোয়ার এর মধ্যে যখন আমি আমার পছন্দ, আমার প্রয়োজন অনুসারে নাম্বার বসাই, এর মান 10, বি এর মান 20, তারপর আমি ক্যালকুলেশন করি, তখন আমি স্পেসিফিক ভ্যালু পাই জেনেরিক একটা ফর্মুলা থেকে। ঠিক তেমনি আমি যখন থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক যেটা হচ্ছে একটা জেনেরিক ফর্মুলা, জেনেরিক ফ্রেমওয়ার্ক, এটাকে যখন আমি আমার পার্টিকুলার কনটেক্সটে ফিট করে স্পেসিফিক এক্সপ্লানেশন পাই, সেটাকে আমরা বলি আমার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। ওকে, তো কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা যদি দেখি, the conceptual framework operationalizes the theoretical principle. Operationalizes মাথায় রাখতে হবে, মানে থিওরিটিক্যাল যে প্রিন্সিপাল সেটাকে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করাকে বলা হয় অপারেশনালাইজেশন। লিবারালিজমের স্পেসিফিক ভেরিয়েবল গুলোকে আমি সাউথ চায়না সি কনটেক্সটে কি করতেছি? অপারেশনালাইজ করতেছি বা ব্যবহার করতেছি, ঠিক আছে? সো স্ট্রেংথ অফ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন, এখানে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন বলতে আমি কি বোঝাবো? আসিয়ানের কথা বোঝাবো, বা অন্য কোনো ইনস্টিটিউশন যদি এই অঞ্চলে কাজ করে সেই অঞ্চলের কথা বলবো। লেভেল ইকোনমিক ইন্টারডিপেন্ডেন্স বলতে কি বুঝবো? ট্রেড ভলিউমের কথা আমি বুঝবো, যে এই দেশগুলোর মধ্যে কি ধরনের ট্রেড ভলিউম বা ট্রেড এক্সচেঞ্জ হয় বা ইন্টারডিপেন্ডেন্স আছে না,
তারপর যদি ডেমোক্রেটিক পিসিস এর কথা বলি, এখানে কয়টা কান্ট্রি ডেমোক্রেটিক, তাদের মধ্যে সম্পর্ক কিরকম, রাইট? সো এইরকম করে আমি এশিয়া প্যাসিফিক, সরি সাউথ এশিয়া, সাউথ চায়না সি কনটেক্সটে আমি যখন লিবারালিজমকে আমি কন্টেক্সচুয়ালাইজ করব বা অপারেশনালাইজ করব, তখন সেটাকে আমি বলবো কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। তার মানে কি? তার মানে হচ্ছে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক আমাকে দেয় একটা জেনারেল আন্ডারস্ট্যান্ডিং যে এটা এইরকম করে হয়। এই জেনারেল আন্ডারস্ট্যান্ডিং কে যখন আমি আমার পার্টিকুলার কনটেক্সটে ব্যবহার করি, তখন সেটাকে বলে আমি আমার কন্টেক্সচুয়াল ফ্রেমওয়ার্ক। আমি আরেকটা উদাহরণ দেখাচ্ছি। ওকে, এইটা কি বলতো? এটা কোন থিওরির উপর বেস করে তৈরি করা হবে? Realism. তোমরা বল। রিয়ালিজম। তাহলে এখানে অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বা জেনারিক আইডিয়া কোন থিওরির সাথে কানেক্টেড হবে? Realism. রিয়ালিজমের সাথে। আর এখানে আমার কন্টেক্সচুয়াল ফ্রেমওয়ার্কটা আমি কিভাবে অ্যাসার্ট করব তো বলো তো? মানে হোয়াট উড বি দ্য কন্টেক্সচুয়াল ফ্রেমওয়ার্ক এখানে? মানে এক্স্যাক্টলি বলতে হবে না, আইডিয়াটা কি? কন্টেক্সচুয়াল ফ্রেমওয়ার্ক এখানে আমি কিভাবে ব্যবহার করব? ইন্ডিয়া পাকিস্তান নিউক্লিয়ার কনফ্লিক্টের উপর বেস করে দেখাবো। ইন্ডিয়া পাকিস্তান নিউক্লিয়ার কনফ্লিক্টের কনটেক্সটের উপর বেস করে যে রিয়ালিজমের যে জেনেরিক আইডিয়া গুলো আছে, সেগুলোকে আমাকে কি করতে হবে? প্র্যাকটিক্যালি এখানে কি করতে হবে? অ্যাপ্লাই করতে হবে। ওকে, রিয়ালিজমে থাকবে সভারেনিটি, রিয়ালিজমে থাকবে ব্যালেন্স অফ পাওয়ার, রিয়ালিজমে থাকবে হচ্ছে সিকিউরিটি ডিলেমা, রাইট? এগুলো তো জেনেরিক কথাবার্তা। তো এই সিকিউরিটি ডিলেমা ইন্ডিয়া পাকিস্তান নিউক্লিয়ার কনফ্লিক্টে আসলে কোন রূপে আছে, কোন ফেস নিয়ে আছে, ব্যালেন্স অফ পাওয়ার এখানে কি অবস্থায় আছে ইন্ডিয়া পাকিস্তান কনটেক্সটে, সেইটা ধরে সেই কনটেক্সচুয়াল রিয়ালিটি ধরে আমি যে ফ্রেমওয়ার্ক তৈরি করব, সেটা হবে আমার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। তো একটু দেখি যদি আমরা এক্সাম্পলটা। হ্যাঁ, থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক দেখা যাচ্ছে যে তোর টিনেটস অফ রিয়ালিজম, সে তার জেনারিক ফর্মুলা এখানে বলতেছে এনার্কি, সিকিউরিটি ডিলেমা, ব্যালেন্স অফ পাওয়ার, ডেটারেন্স, রাইট? এই কথাগুলো তো আমরা জানি। এই জিনিসগুলা কি? এগুলো হচ্ছে রিয়ালিজমের সিস্টেম বা রিয়ালিজম যে সিস্টেমের মধ্য দিয়ে কোন একটা ঘটনাকে এক্সপ্লেইন করে, সেই সিস্টেমের ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট হচ্ছে এগুলা: ডেটারেন্স, ব্যালেন্স অফ পাওয়ার, সিকিউরিটি ডিলেমা, এনার্কি। এরা সবাই মিলেই সেই রিয়ালিজমকে এক্সপ্লেনেটরি পাওয়ারটা দেয় যে কোন একটা ফেনোমেননকে ব্যাখ্যা করার। কিন্তু দিজ আর ভেরি জেনেরিক একটা ফর্মুলা, অ্যাবস্ট্রাক্ট ফর্মুলা। সেটা যে কোনো ক্ষেত্রে রিয়ালিজম, শুধু ইন্ডিয়া পাকিস্তান কেন, আমি চায়না, তারপর হচ্ছে ইউএসএ কিংবা নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, ইরান, ইসরায়েল, ঠিক আছে, বা অন্য যে কোনো কনটেক্সটে আমি একই কথা লিখবো: ব্যালেন্স অফ পাওয়ার, ডেটারেন্স, সিকিউরিটি ডিলেমা, এটসেট্রা এটসেট্রা। কিন্তু এই এই জিনিসগুলোকে যখন আমি আমি আমার স্টাডিতে আমার কনটেক্সটের জন্য আমি ইন্টারপ্রেট করব, তখন সেটা হবে আমার contextual framework। যে আমি ব্যালেন্স অফ পাওয়ার বলতে আমার কনটেক্সটে কি বুঝতেছি, ডেটারেন্স বলতে এখানে আমি ইন্ডিয়া পাকিস্তান কনটেক্সটে কি বুঝতেছি। ওকে, এটাকে যখন আমি অপারেশনালাইজ করব বা ইউটিলাইজ করব, জেনেরিক থেকে যখন স্পেসিফিকে যাব, তখন হবে সেটা আমার কন্টেক্সচুয়াল ফ্রেমওয়ার্ক। দেখি কন্টেক্সচুয়াল ফ্রেমওয়ার্ক এখানে কিভাবে দেওয়া আছে। ঠিক আছে, মিলিটারি ক্যাপাবিলিটিস, হ্যাঁ, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক কি দেওয়া আছে? Sophistication of nuclear arsenal, missile technology, Pakistan's development of tactical nuclear weapons, India's Coast Guard doctrine, তোমরা এগুলো স্ট্র্যাটেজি পড়ে আসছো। থ্রেট কি? থ্রেট পারসেপশন এখানে কি? হিস্টোরিক্যাল এনিমোসিটিস, টেরিটোরিয়াল ডিসপিউট, ক্রস বর্ডার টেরোরিজম। ওকে, আমার কথাটা বুঝে গেছে? এখন তুমি বলো তো, চায়না পাকিস্তানের কনটেক্সট, চায়না ইউএসএ কনটেক্সটে তুমি হিস্টোরিক্যাল এনিমোসিটি বের করে নিয়ে আসতে পারবা? হিস্ট্রিতে কি চায়না এবং পাকিস্তান, চায়না এবং ইউএস আগে কখনো যুদ্ধ করছে? No, sir. কিন্তু তুমি রিয়ালিজম দিয়ে চায়না ইউএসএ কে এক্সপ্লেন করতে পারবা, কিন্তু ওটার কন্টেক্সচুয়াল ফ্রেমওয়ার্ক আর এখানকার কন্টেক্সচুয়াল ফ্রেমওয়ার্ক হবে আলাদা, কারণ চায়না এবং ইউএস এর কন্টেক্সট আলাদা, রাইট? আর ইন্ডিয়া পাকিস্তানের কন্টেক্সট আলাদা। এই জন্য তুমি হিস্টোরিক্যাল ইউনিভার্সিটির কথা বলতেছো, টেরিটোরিয়াল ডিসপিউটের কথা বলতেছো। ইউএস এর সাথে চায়নার কি কোনো টেরিটোরিয়াল ডিসপিউট আছে? নাই তো। বা ইউএস এ চায়নার মধ্যে কি কোনো ক্রস বর্ডার টেরোরিজম আছে? নাই তো।
স্টিল তুমি একই থিওরি দিয়ে ওইটাও এক্সপ্লেন করতে পারবা। ডিফারেন্সটা কোথায় হবে? ডিফারেন্স হবে এই কন্টেক্সচুয়াল ফ্রেমওয়ার্কে। ওকে, ওখানে তুমি রিয়ালিজমকে ওই কনটেক্সটে ব্যবহার করো, ইউএস চায়না কনটেক্সটে। আর এখানে তুমি ব্যবহার করতেছো ইন্ডিয়া চায়না কনটেক্সটে, ইন্ডিয়া পাকিস্তান কনটেক্সটে। ইন্ডিয়া পাকিস্তান কনটেক্সটে কি কি প্রবলেম আছে? এনিমিসিটি আছে, টেরিটোরিয়াল ডিসপিউট আছে, ক্রস বর্ডার টেররিজম আছে, তাই তো? তার মানে হচ্ছে আমি যখন এই জিনিসগুলাকে, এই থিওরিটাকে প্র্যাকটিক্যালি আমার কাজের জন্য আমি আমার মতো করে রেসিপিটা বানাই নেই, ঠিক আছে, তখন সেটাকে বলে আমি আমার কন্টেক্সচুয়াল ফ্রেমওয়ার্ক। কন্টেক্সচুয়াল ফ্রেমওয়ার্ককে দুই ভাবে এক্সপ্লেন করা যায়। একটা হচ্ছে নেরেটিভ আকারে, উপরে যেটা আছে এই নেরেশন, যে কোনটা কি নেরেটিভ আকারে দেওয়া আছে, সেভাবে আমরা কন্টেক্সচুয়াল ফ্রেমওয়ার্ক ব্যবহার করতে পারি। আবার অনেক জায়গায় তোমরা দেখবা যে কন্টেক্সচুয়াল ফ্রেমওয়ার্ককে নেরেটিভ ওয়েতে না লেখে, মানে ডিসক্রাইব না করে একটা 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 হচ্ছে তোমার ওই গ্রাফিক্স এর মাধ্যমে, ঠিক আছে, বা একটা গ্রাফিক্যাল মডেলের মাধ্যমে, এই যে যেখানে যে মডেলটা দেখতে পাচ্ছ, এরকম একটা মডেলিং এর মাধ্যমে কন্টেক্সচুয়াল ফ্রেমওয়ার্ককে কি করা হয়েছে, কন্টেক্সচুয়াল ফ্রেমওয়ার্ককে ডিসপ্লে করা হয়। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক এন্ড কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। কথাটা বোঝা গেছে কি? এই জায়গাটায় আমরা সবসময় মিলায় ফেলাই। থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক হচ্ছে দ্য ফিলোসফি, আর কন্টেক্সচুয়াল ফ্রেমওয়ার্ক হচ্ছে দ্য অ্যাপ্লিকেশন অফ দিস ফিলোসফি ইন পার্টিকুলার কনটেক্সট। ওকে, তো ফিলোসফিটা হচ্ছে রিয়ালিজম। রিয়ালিজমকে আমি ইউএস চায়নাতে ব্যবহার করতে পারি, ইন্ডিয়া পাকিস্তানে ব্যবহার করতে পারি, সব জায়গাতে আমি এটা ব্যবহার করতে পারি। কিন্তু আমি যখন ব্যবহার করব, ইন্ডিয়া পাকিস্তানের ক্ষেত্রে যেভাবে ব্যবহার করতে পারবো, ইউএস চায়নার ক্ষেত্রে আমি অফকোর্স ওইভাবে ব্যবহার করব না, কারণ ওদের কি আলাদা, কনটেক্সট আলাদা আলাদা। ওকে, তো এই হচ্ছে আমাদের থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক এবং কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের আন্ডারস্ট্যান্ডিং। একটু পর্যন্ত কারা কারা বুঝো নাই হাত তুলো, কারণ এরপর আমি সামনে আর একটু আগাবো। একটু তাড়াতাড়ি বলো জিনিসটা বুঝো নাই। আচ্ছা, আমি যদি বুঝাইতে পারি তো খুব ভালো কথা। কিন্তু তোমাদেরকে আমি আবার এটা একটু বলে দিই যে অফটেন তোমরা এমন অনেক লেখা পাবা যেখানে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক এবং কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ককে সিনোনিমাসলি ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, মানে খুব ভালো ভালো অথর, বিখ্যাত সব অথর, তারা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক এবং কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ককে সিনোনিমাস ওয়েতে ব্যবহার করছে। যাহা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, তাহাই তারা তারা কি বলছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। এভাবে তারা জিনিসটাকে এক্সপ্লেন করছেন অনেক লেখায়। আবার অনেক লেখায় দেখা যাবে যে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক বা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক সে কি করে নেয়, ব্যবহারই করে। বুঝা গেছে? সো কোয়ালিটেটিভ রিসার্চে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক এবং কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের এই যে একটা ঝামেলা, এই ঝামেলাটা তোমাকে খুব কনসিয়াসলি কি করতে হবে, ডিল করা লাগবে। ওকে, তো অনেকে বলে যে আমি থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক দিলাম, আমার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক দেওয়ার দরকার কি? আবার অনেক লেখায় অনেক অনেক জায়গায় তোমরা দেখবা যে বলবে যে তুমি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক বা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক দেওয়া মাস্ট। তো তোমরা যে জিনিসটা চেষ্টা করো সময়, সেটা হচ্ছে বোথ থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক এবং কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক দিতে। কারণ থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক জিনিসটাকে ফিলোসফিক্যালি এক্সপ্লেন করবে, আর কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক তোমাকে গাইড করবে যে তুমি আসলে এই থিওরিটার ব্যালেন্স অফ পাওয়ার এই কনটেক্সটে কি বুঝতেছো, বা ওইটা কি বুঝতেছো, এটা তুমি তোমার যে রিডার, সেই রিডারকে তুমি তখন সহজে এক্সপ্লেন করতে পারবে। সো বেটার টু ইউজ বোথ থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক এন্ড কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক সাইমালটেনিয়াসলি। ঠিক আছে? সো এটা নিয়ে কিন্তু কোয়ালিটেটিভ রিসার্চের যে লিটারেচার, সেই লিটারেচারে যথেষ্ট ডিবেট আছে, বাট দিস ইজ দ্য বেস্ট আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে, এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তো আমি যদি আরেকটু ফার্দার যাই, তোমাদেরকে আমি রিডিং মেটেরিয়াল দিয়ে দিয়েছি না? আমি কি রিডিং মেটেরিয়াল সাবমিট করেছি? ইয়েস স্যার। ওকে, এই রিডিং মেটেরিয়ালটা তোমাদের দেওয়া আছে, তারপরে আমি তোমাদেরকে একটু বলে দিই। একটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, ঠিক আছে, এখানে এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের একটা ডায়াগ্রাম আমরা রাখছি যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আসলে কিভাবে কাজ করে। তো একটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের সোর্স কয়টা? সোর্স হচ্ছে তিনটা। ঠিক আছে, একটা হচ্ছে এক্সপিরিয়েন্স, লিটারেচার, থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। তো একটু আগে আমি তোমাকে কি বলছি, যখন তুমি যখন তোমার থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং কে
ইমপ্লিমেন্ট করবা, অপারেশনালাইজ করবা, তখন সেটা কি হয়ে যাবে? কি হয়ে যাবে বলো? স্পেসিফিক জেনারেলাইজ থিওরিকে যখন আমি স্পেসিফিক কনটেক্সটে ব্যবহার করবো, তখন এটাকে আমি কি বলছি? কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। তাহলে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের একটা উৎস কি? থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক থেকে আমি কি পাই? কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক পাই। এই রিলেশনটা কি বোঝা গেছে? এই যে এটা, এই যে এটা, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। ইয়েস স্যার। আচ্ছা, থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক থেকে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক যে শুধুমাত্র থিওরি থেকে আসবে এমন না, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক লিটারেচার থেকেও আসতে পারে, ঠিক আছে? আবার আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেও আসতে পারে। লিটারেচার থেকে কিভাবে আসবে? লিটারেচার থেকে আসবে যে লিটারেচারের মধ্যে ইটসেলফ এখানে একটা ফিলোসফি আছে যেটা ওভারটলি স্টেটেড না, কিন্তু আমি বুঝতেছি যে এখানে এক ধরনের কনসেপ্ট ইমার্জ করতেছে। লিটারেচার থেকে যখন বিভিন্ন আইডিয়া নিয়ে, হ্যাঁ, কোনো পার্টিকুলার ফিলোসফি কিন্তু মানে মানে আমি বলছি পার্টিকুলার কোনো থিওরি সেখানে নেই, কিন্তু লিটারেচারে এমন কিছু আইডিয়া আছে যে আইডিয়া গুলাকে একসাথে জোড়া দিয়ে আমি কি করতে পারি? একটা এক্সপ্লানেটরি ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারি। তখন সেটাকে আমি বলবো লিটারেচার বেসড কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। ওকে, আর একটা হচ্ছে এক্সপিরিয়েন্স, আমি পার্সোনালি কি এক্সপিরিয়েন্স করতেছি, আমি যে জিনিসটা এক্সপিরিয়েন্স করছি সেটার একটা ফিলোসফিক্যাল কোনো এক্সপ্লানেশন নাই, কিন্তু আমি যখন আমার এক্সপিরিয়েন্সের উপর বেস করে আমি একটা এক্সপ্লানেশন দেই, তখন যে আমি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ব্যবহার করি সেটা বলি এক্সপিরিয়েন্স বেসড কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। কিন্তু সাধারণত আমরা 80% ক্ষেত্রে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক থেকে আসা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ব্যবহার করি, 20% ক্ষেত্রে আমরা লিটারেচার বেসড কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ব্যবহার করি। এক্সপিরিয়েন্সের উপর যে আমরা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ব্যবহার করি ওটা অতটা সাইন্টিফিক হয় না, ঠিক আছে? সো কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের সোর্স হচ্ছে তিনটা: থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, লিটারেচার এবং এক্সপিরিয়েন্স। এর মধ্যে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক থেকে আমরা জিনিসটা বেশি নিই। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক কাজ করে তিনটা, ওর উৎসও তিনটা, ও কাজও করে তিনটা। কি দেয়? একটা আর্গুমেন্টেশন দেয় যে কেন এই কাজটা করা ইম্পর্টেন্ট। তুমি যে রিসার্চের কাজটা করতেছো এটা কেন ইম্পর্টেন্ট, এটা ও একটা আর্গুমেন্টেশন দেয়। ও এক্সপ্লেইন করে কি ভেরিয়েবল গুলোর মধ্যে সম্পর্ক কি। ভেরিয়েবল বলতে ওই যে একটু আগে যদি দেখছো ওখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, কনফাউন্ডিং ভেরিয়েবল আছে না, বিভিন্ন ভেরিয়েবলের মধ্যে সম্পর্কগুলো সে এক্সপ্লেইন করে, ঠিক আছে? আর সে একটা প্রবলেমের জেনারেলাইজড একটা আন্ডারস্ট্যান্ডিং দেয়। প্রবলেমটা কি, রিসার্চ কোয়েশ্চেনটা কি, ডেটা কালেকশনটা কি, ডেটা অ্যানালাইসিসটা কি, ইন্টারপ্রিটেশনটা কি, কেন একটা আরেকটার সাথে কানেক্টেড, এটা আমি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক থেকে জানতে পারি। সো কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের সোর্স হচ্ছে তিনটা: থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, লিটারেচার আর এক্সপিরিয়েন্স। ওর ফাংশন হচ্ছে তিনটা, সে তিনটা কাজ করে। আর্গুমেন্টেশন দেয় যে কেন এই স্টাডিটা ইম্পর্টেন্ট, কেন আমি পার্টিকুলার মেথোডোলজি এই স্টাডি করার জন্য যে নিছি সেটাই ঠিক আছে, এরকম একটা আর্গুমেন্ট সে দেয়। মানে দুইটা আর্গুমেন্ট সে দেয়। সে এক্সপ্লেনেশন দেয় যে আমার যে ভেরিয়েবল গুলো আছে যেগুলো আমি আমার থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক থেকে পাই, এই ভেরিয়েবল গুলোর মধ্যে সম্পর্ক কি, এনার্কির সাথে সিকিউরিটি ডিলেমার সম্পর্ক এই পার্টিকুলার কনটেক্সটে, হ্যাঁ, সেটা এক্সপ্লেনেশন সে দেয়। তারপর সে বলে যে প্রবলেম স্টেটমেন্ট, রিসার্চ কোয়েশ্চেন, ডাটা কালেকশন, ডাটা অ্যানালাইসিস, ফাইন্ডিং, ইন্টারপ্রিটেশন, এই যে জিনিসগুলো এগুলো কি আমার ঠিক মতো অ্যালাইন্ড আছে কিনা, এই অ্যালাইনমেন্টটাও কি আমার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক দ্বারা আমি অনেকখানি গাইডেড। সো দিস ইজ আওয়ার থিওরিটিক্যাল অ্যান্ড কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের আন্ডারস্ট্যান্ডিং। বুঝে গেছে? ইটস এ বিট কমপ্লিকেটেড, কিন্তু সহজে মাথায় রাখতে হবে এরকম যে আমি জেনেরিক আইডিয়া হচ্ছে আমার থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, আর জেনেরিক আইডিয়াকে যখন আমি আমার পার্টিকুলার কনটেক্সটে ব্যবহার করি, স্পেসিফিক ওয়েতে ব্যবহার করি, সেটা হচ্ছে আমার কনটেক্সচুয়াল ফ্রেমওয়ার্ক। একটা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক আর একটা হচ্ছে কনটেক্সচুয়াল ফ্রেমওয়ার্ক। থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক হচ্ছে জেনেরিক, জেনেরিক মানে কি সার্বজনীন, সবার জন্য একই, হ্যাঁ, জ্বর হয়েছে 3 বেলা না পা, ঠিক আছে, এটা হচ্ছে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? আর কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক কি? কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক হচ্ছে আচ্ছা জ্বর উঠছে, কেন জ্বর উঠছে, চিকুনগুনিয়া, ডেঙ্গি, কোনো ইনফেকশন, অন্য কিছু, অবস্থা বুঝে ব্যবস্থা, ঠিক আছে? এই যে স্পেসিফিক, এটাকে বলি আমরা আমাদের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। একটু যদি বুঝতে পারো ওভার দ্য টাইম যখন আরেকটু স্টাডি করবা জিনিসগুলো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তবে এটা মাথায় রাখতে হবে যে লিটারেচার, কোয়ালিটেটিভ রিসার্চে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক এবং কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক কে নিয়ে অনেক ডিবেট আছে, এবং বহু দুইটাকে সিনোনিমাস অর্থে ব্যবহার করতে চান, হ্যাঁ,
যে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক থাকলে হবে, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক লাগবে না, বা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক থাকলে হবে, থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক লাগবে না, বা অনেকে বলেন যে দুইটার কোনোটাই লাগবে না। ওকে, আমরা এই তিন দলের এক দলেও না, আমরা মনে করি যে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক এবং কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক দুইটি আমার কি করা দরকার, আমার ব্যবহার করা দরকার, আমার জেনারিক ফিলোসফিটাও জানা দরকার, এবং এই ফিলোসফির স্পেসিফিক কন্টেক্সচুয়াল যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনটাও আমার বোঝা দরকার। এই হচ্ছে আমাদের আজকে লেকচার। কারা কারা বুঝো নাই হাত তোলো। ইটস এ কমপ্লিকেটেড টপিক, আই মাস্ট সে। কারো যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বলুন। মিড টার্মের পর কিন্তু আমরা দুইটা টপিক তাহলে কভার করে ফেলতেছি, কারো যদি কোনো সমস্যা না থাকে। একটা হচ্ছে লিটারেচার রিভিউ, আর একটা হচ্ছে আমাদের এই থিওরিটিক্যাল এবং কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। লিটারেচার রিভিউ এর দেওয়া আছে না আমাদের, কি বলে এটাকে, ডকুমেন্ট দেওয়া আছে না ক্লাসরুমে? ইয়েস স্যার। তাহলে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক এবং কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা আমি দিয়ে দিয়েছি 3-4 ঘন্টা আগে। সো একটু পড়ে নিবা, আমি দুইটা উদাহরণ দিয়ে দিয়েছি, সেই দুইটা উদাহরণ আমি ওখানে দিয়ে দেব, অর্থাৎ লিবারালিজম হচ্ছে রিয়ালিজমের, ঠিক আছে? তো এটা ধরে ধরে আরো বেটার বুঝতে পারবো। ইয়েস, জাহারা আনজুম। স্যার জাহারা আনজুম, স্যার বলো, বলো। আমাদেরকে জি, যেরকম একটু আগে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক আর কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের এক্সাম্পল দিয়েছেন, এভাবে কি লিটারেচার রিভিউর একটা স্যাম্পল দেয়া যায় স্যার? লিটারেচার রিভিউ স্যাম্পল, লিটারেচার রিভিউ আগের খানিক স্যাম্পল আছে বাবা, আচ্ছা আমি দিব না। থ্যাংক ইউ স্যার। আচ্ছা আচ্ছা। আর কারো কোনো কোয়েশ্চেন? আর কারো কোনো কোয়েশ্চেন? আকাশ, তুমি বুঝতে পেরেছো আজকে লেকচার? স্যার আমাকে বললেন? জি। স্যার বুঝেছি স্যার, মোটামুটি স্যার। কোন জায়গায় বুঝছো নাই কোয়েশ্চেন করো, কারণ আমি তো পড়ায় চলে যাবো, তোমরা যদি আমাকে কোয়েশ্চেন না করো আমি তো তোমাদেরকে অ্যান্সার দিতে পারবো না। আর এটা হচ্ছে অনলাইন ক্লাস, তো তোমাদের চেহারাও দেখতে পাচ্ছি না। তুমি যে কনফিউজ ডুঙ্গা বঙ্গা হয়ে বসে আছো, সেটা তো আমি এখান থেকে বুঝবো না। ক্লাসরুম হলেও মানে অফলাইন ক্লাস হলে বোঝা যায় যে না ঠিক আছে, কনফিউজ হয়ে গেছে, তো লেট মি ট্রাই এগেইন। তোমার আর আমার মাঝখানে যে এখন একটা জুমের দেয়াল আছে, সেই দেয়ালের ওপারে কি আছে সেটা বুঝার সাধ্য তো আমার নেই। সো ইউ হ্যাভ টু স্পিক আউট। হ্যাঁ, ইউ বলতে আমি তোমাদের সবার কথা বুঝাচ্ছি, নট আকাশ অনলি। কারো যদি কোনো কনফিউশন থেকে থাকে, রেজ ইউর হ্যান্ড এলস আমি বড় বিপদে পড়বা। হ্যাঁ, যে ইয়েস, সাজিদুল ইসলাম 95, বলো। স্যার জেনারেশন বলতে কি বুঝাইছিলেন কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের থার্ড ইউজটা? আচ্ছা, এটা হচ্ছে যে আমার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক বলে দিবে যে আমার প্রবলেম স্টেটমেন্ট যদি এইরকম হয় তাহলে আমার ডাটা কালেকশন টুলটা কি হবে। এক ধরনের অ্যালাইনমেন্ট থাকবে সবকিছুর মধ্যে। ঠিক আছে? মানে আমি রিয়ালিজম নিয়ে কাজ করতেছি, আমার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আমি রিয়ালিজমের মধ্যে নিয়ে আসলাম, তাহলে আমার মানে রিসার্চ অবজেক্টিভটা কি হবে, আমার ডেটা কালেকশন মেথড কি হবে, আমার ডেটা অ্যানালাইসিস মেথড কি হবে, সেটা অনেকটা আমার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক বলে দিবে। ঠিক আছে? এই যে জেনারেলাইজেশনটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক দিয়ে একটা ডিজাইনিং এর মধ্যে একটা এক ধরনের অ্যালাইনমেন্ট নিয়ে আসতেছে আমার প্রত্যেকটা কম্পোনেন্টের মধ্যে, এটাকে আমি জেনারেলাইজেশন বলতেছি। বুঝা গেছে? বাট ফর নাও আমাদের ওইদিকে মাথা না দিলেও হবে, আমাদের শুধু এটা বুঝলেই হবে যে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক থেকে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের অ্যাপ্লিকেশনটা কি। ঠিক আছে? এটা কি তুমি বুঝতে পেরেছো সাজিদ? হ্যালো? ইয়েস স্যার, নো স্যার, শুনিনি আসলে। গুড, ভেরি গুড। ঠিক আছে, তাহলে দিস ইজ দ্য থিং। আমরা কিন্তু আমাদের লেকচারে অনেকখানি আগায় গেছি। হ্যাঁ, আমরা নেক্সট ক্লাসে স্যাম্পলিংটা করে ফেলবো, যে কিভাবে কোয়ালিটেটিভ স্যাম্পলিং করা লাগে। এখন আমরা ইন্টারভিউ, এফজিডি এই জায়গাগুলোতে চলে যাবে, আর খুব বেশি দিন আমাদের লাগবে না। ঠিক আছে? আর তোমরা তো বৃহস্পতিবার আসতেছো, আমি বৃহস্পতিবার তোমাদেরকে একটা সফটওয়্যার দিয়ে দিব, তোমরা ল্যাপটপ নিয়ে আসবা। আর যাদের ল্যাপটপ নাই বলছো, তারা অবশ্যই কোনো ফ্রেন্ড ভাই ব্রাদারদের কাছ থেকে ল্যাপটপ বা আপুদের কাছ থেকে ল্যাপটপ জোগাড় করবা, 3-4 জন। বিকজ ল্যাপটপ ছাড়া আমি তোমাদেরকে ভালো ডেটা অ্যানালাইসিস দেখাইতে পারবো না। সেটা বুঝে গেছে? So, আমি চাই যে তোমরা একটা সফটওয়্যারটা শিখো। বুঝে গেছে? এই স্যার সফটওয়্যারটা নেক্সট ক্লাসে তোমরা নিয়ে আসবা, পেনড্রাইভ নিয়ে আসবা, ল্যাপটপ নিয়ে আসবা, বা ল্যাপটপ না আনলেও পেনড্রাইভ নিয়ে আসবা। আমি 1-2 জন নিয়ে আসবা ল্যাপটপ, আমি তাদেরকে দিয়ে দিব। তোমরা তাদের কাছ থেকে পেনড্রাইভ দিয়ে এই সফটওয়্যার, 2টা সফটওয়্যার আমি দিব।
এবং সফটওয়্যার কিভাবে ইনস্টল করা লাগে সেটাও আমি বলবো। তোমরা পন্ডিতি করতে যাবে না, এটা পন্ডিতি করলে সফটওয়্যার নষ্ট করে ফেলবো মানে ক্র্যাক ভার্সন তো, একটু উল্টাপাল্টা হলে এটা আর কাজ করবে না। তো এটা কিভাবে কাজ করি সেটা আমি তোমাদেরকে বলে দিব, বাট তোমরা নিয়ে আইসো। সো তোমাদেরকে আমি এনভিভো এবং হচ্ছে রান এস ডেট এই দুইটা আমি তোমাদেরকে দিয়ে দিব সফটওয়্যার। কারণ আমরা এখন যেহেতু স্যাম্পলিং এর দিকে যাচ্ছি, আমাদের আর 2-3টা ক্লাসের মধ্যে আমাদের ডেটা কালেকশন প্রসেসটা শেষ হয়ে যাবে। আমরা ইন্টারভিউ করে ফেলবো, এফজিডি পড়ে ফেলবো, ঠিক আছে? তারপর হচ্ছে অবজারভেশনটা আমরা পড়ে ফেলবো। তিনটা যদি আমাদের ডেটা কালেকশন মেথড পড়া হয়ে যায়, তখন আমরা ডেটা অ্যানালাইসিসে চলে যাবো, যে কিভাবে থিমাটিক অ্যানালাইসিস করা লাগে, কিভাবে কন্টেন্ট অ্যানালাইসিস করা লাগে, কিভাবে হচ্ছে নেগেটিভ অ্যানালাইসিস করা লাগে। ওকে, এরপর আমরা হচ্ছে আমাদের আর খুব বেশি কিছু থাকবে না, আমাদের 3-4টা মেথড থাকবে, মানে মেথোডোলজি থাকবে। তখন এগুলো জিনিসগুলো আমাদের জন্য পড়া ইজি হয়ে যাবে once we are done with these techniques, ঠিক আছে? তো আমরা একটু সামনে ফাস্ট যাব, তোমরা একটু দ্রুত একটু পড়ে নিবা আর কি। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট তোমাদের সাথে আরেকটা বিষয় আমার ডিসকাস করা দরকার, সেটা হচ্ছে যে তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে তো তোমরা কেউ শব্দ টব্দ করতেছো না, হ্যাঁ? তোমাদের তো অ্যাসাইনমেন্ট আছে না, করা লাগবে না ওগুলা? হুম? নাকি বাদ দিয়ে দিছো যে অ্যাসাইনমেন্ট লাগবে না? স্যার টার্ম পেপার এগুলো তো হ্যাঁ, অ্যাসাইন এগুলো করা অ্যাসাইন করা হয়েছে। না স্যার। এক্স্যাক্টলি, সো এটা নিয়ে আমাদের একটু ডিসকাস করা দরকার না? ইয়েস স্যার। আমরা আজকে তাহলে ডিসকাশনটা করে ফেলি। উম, হুম। আচ্ছা, তোমাদের অ্যাসাইনমেন্ট হবে আহ 3টা কি ইনফরমেন্ট ইন্টারভিউ নেওয়া, ঠিক আছে? 3টা কি কেআই করা আর কি, 3টা কি ইনফরমেন্ট ইন্টারভিউ নেওয়া আইআর এর কোন একটা ইস্যুতে, ঠিক আছে? আইআর এর একটা ইস্যুতে তোমরা কি ইনফরমেন্ট ইন্টারভিউ করবা, ঠিক আছে? এটা তাদেরকে কি ইনফরমেন্ট করবো তো হবে না। তোমরা হচ্ছে উম, তাহলে এক কাজ করো, কি ইনফরমেন্ট ইন্টারভিউ নিলে তোমরা 200 জন স্টুডেন্ট যদি আইআর এর একসাথে সব আইআর স্পেশালিস্টদের পিছনে দৌড় দাও, ওনারা তো ভয় পেয়ে যাবে। তোমরা এক কাজ করো, তোমরা 2 থেকে 3 জন স্টুডেন্ট আইআর এর সিনিয়রদের, ঠিক আছে? আমাদের যে যারা সিনিয়র আছে 22 ব্যাচ, 21 ব্যাচ বা অ্যালামনাই, তাদের 3 জনের ইন্টারভিউ নিবা কোন একটা পার্টিকুলার ইস্যুতে, ঠিক আছে? নিয়ে সেটা ইন্টারপ্রেট করবা, মানে ট্রান্সক্রাইব করবা এবং সেটা ডেটা অ্যানালাইসিস করবা। তোমার ফাইন্ডিংসটা কি? ইন্টারভিউ ট্রান্সক্রিপশন, ইন্টারভিউ যে ট্রান্সক্রিপশন তো বুঝোই। ট্রান্সক্রিপশন কি? হোয়াট ইজ ট্রান্সক্রিপশন? So interviewটা স্যার written কোনো format, sir. একটা ইন্টারভিউ এর রেজাল্টস গুলো আবার হচ্ছে লিখে ফেলা বা টাইপ করে ফেলা। ইন্টারভিউতে যে কথাবার্তা হয়েছে সেটা টাইপ ফরম্যাট, ইন্টারভিউটা যে লিখিত ফর্ম এটাকে আমরা বলি ট্রান্সক্রিপশন। 3টে ইন্টারভিউ নিবা, ইন্টারভিউ ট্রান্সক্রিপ্ট করবা, হ্যাঁ, গুগল মাইক্রোসফট ওয়ার্ডে, এবং তারপর সেটাকে অ্যানালাইসিস করবা। হয় কন্টেন্ট অ্যানালাইসিস করবা, নাহলে থিমেটিক অ্যানালাইসিস করবা। কি অ্যানালাইসিস করবে সেটা আমরা পরে বলে দিব। তুমি এখন ইন্টারভিউ নেওয়া শুরু করো আইআর এর কোন একটা টপিকে। হ্যাঁ, কেন তুমি আইআর এর টপিকটা চুজ করছো সেটা কিন্তু তোমাকে জাস্টিফাই করতে হবে। অর্থাৎ ইউ হ্যাভ টু রাইট এ রিসার্চ প্রপোজাল। রিসার্চ প্রপোজাল কিভাবে ডিজাইন করা লাগে আমরা স্যাম্পল দিয়ে দিয়েছি, দেখিয়েছি। তোমার এখানে টাইটেল থাকবে, ব্যাকগ্রাউন্ড অফ প্রবলেম স্টেটমেন্ট থাকবে, পারপাস থাকবে, জাস্টিফিকেশন থাকবে, রিসার্চ কোয়েশ্চেন থাকবে, রিসার্চ অবজেক্টিভ থাকবে, কিছুটা ছোট্ট একটা লিটারেচার রিভিউ থাকবে 1/2 পেজের বা 1 পেজের। তারপর হচ্ছে তোমার ইন্টারভিউ এর ফাইন্ডিংসটা তুমি লিখবা, আর তারপর তুমি একটা কনক্লুশনে যাবা। ওকে, তো রেফারেন্স দিবা, আর তুমি যে ইন্টারভিউটা করছো সেই ট্রান্সক্রিপ্টটা তুমি অ্যাপেন্ডিক্সে অ্যাড করে দিবা। ওকে, 3টে ইন্টারভিউ, বেশি না, ঠিক আছে? এটা হচ্ছে তোমার অ্যাসাইনমেন্ট। তোমরা জমা দিবা হচ্ছে নভেম্বরের 28 তারিখ। তো হচ্ছে, স্যার এটা কি ইন্ডিভিজুয়াল হবে? হ্যাঁ অবশ্যই ইন্ডিভিজুয়াল। অ্যাসাইনমেন্ট সবসময়, অ্যাসাইনমেন্ট টার্ম পেপার এগুলো ইন্ডিভিজুয়ালি হওয়া উচিত। ওকে স্যার। আচ্ছা, আচ্ছা, জি স্যার। এটা ইন্ডিভিজুয়াল হবে। আচ্ছা, আর টার্ম পেপারের জন্য তোমরা হচ্ছে একটা রিসার্চ প্রপোজাল আমাকে জমা দিবে, ফুললি
ফুল ফ্লেজ একটা রিসার্চ প্রপোজাল তোমরা আমাকে জমা দিবা। ওখানে সবকিছু থাকবে, একটা রিসার্চ প্রপোজালে যা যা থাকা দরকার বলে তোমার মনে হয়, তোমরা লিটারেচার করে যতটুকু বুঝছো বা আমাদের এই ট্রেনিং এর মধ্যে দিয়ে যা যা বুঝছো সেরকম একটা লিটারেচার রিভিউ টিভিউ সহ একটা ফুল ফ্লেজড রিসার্চ প্রপোজাল জমা দিবা আয়ার এর উপর। ঠিক আছে, আয়ার এর কোন একটা টপিকের উপর, এটা ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, তো টার্ম পেপার হচ্ছে ডেভেলপ ফুল রিসার্চ ডিজাইন জাস্টিফাইং মেথডস এন্ড এথিক্যাল ইস্যু সহ একটা রিসার্চ প্রপোজাল জমা দেওয়া। ওকে, তাহলে এটার জন্য আমরা সময় কবে দিব? এটার জন্য আমরা সময় দেই ডিসেম্বরের ডিসেম্বরের 4 তারিখ দিব। স্যার এটা কি শুধু রিসার্চ প্রপোজালটাই হচ্ছে কি টার্ম পেপার হিসেবে হ্যাঁ। কাউন্ট হবে? জি, রিসার্চ প্রপোজালের টার্ম পেপার হিসেবে কাউন্ট হবে। ওকে রিসার্চ প্রপোজালের মধ্যে ইন্ট্রোডাকশন, ব্যাকগ্রাউন্ড, প্রবলেম স্টেটমেন্ট, পারপাস, রিসার্চ পারপাস, জাস্টিফিকেশন, রিসার্চের স্কোপ, রিসার্চ কোয়েশ্চেন, রিসার্চ অবজেক্টিভ, লিটারেচার রিভিউ। ঠিক আছে, লিমিটেশন, রিসার্চ মেথোডোলজির মধ্যে ডেটা কালেকশন প্রসেস, ডেটা অ্যানালাইসিস প্রসেস। ঠিক আছে, তারপর হচ্ছে লিমিটেশনস, রেফারেন্সেস। হ্যাঁ, সবগুলা কি করতে হবে? অ্যাড করতে হবে। দিস ইজ দ্য ফুল ফ্লেজড টার্ম পেপার। ঠিক আছে, স্যার এটার ওয়ার্ড কাউন্টের লিমিট কতটুকু হবে? ওয়ার্ড কাউন্টের কোনো লিমিট নাই। তুমি একটা রিসার্চ প্রপোজাল ডেভেলপ করার জন্য তোমার যতটুকু দরকার পড়ে, জেনারেলি এটা আমরা ধারণা করি যে 2-2,500 হওয়া উচিত। 2,000-এর আশেপাশে, কম বেশি 500 প্লাস মাইনাস। ওকে আচ্ছা, তাহলে এটা আমরা কবে দিব? টাইমটা কি জন্য বললাম? ডিসেম্বরের 4 তারিখ। সাউন্ডস ফাইন? স্যার আর একটু টাইম দিলে ভালো হয়, কারণ আমাদের নভেম্বরের শেষের দিকে কয়েকটা টার্ম পেপার অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। আর একটু যদি সময় পাওয়া যায় তাহলে তোমাদের আমরা ফাইনাল আরেকটু পরীক্ষা better কবে? way হয়তো। ফাইনাল পরীক্ষা কবে? স্যার ডিসেম্বরের লাস্ট উইক অথবা জানুয়ারিতে। স্যার ডিসেম্বরের 20 তারিখ থেকে। তাহলে তোমরা এটা ডিসেম্বরের 11 তারিখ জমা। হ্যাঁ, ডিসেম্বরের 11 তারিখ। ডিসেম্বরের 11 তারিখ থেকেই ফাইনাল। না, 11 তারিখ থেকে আমি আচ্ছা। latest জানি। কত? ডিসেম্বরের 11? স্যার 10 11 তারিখ থেকে হচ্ছে পিএল শুরু হবে, 20 তারিখ থেকে ফাইনাল। আচ্ছা, তাহলে যেটা তোমরা ডিসেম্বরের 11 তারিখ জমা দিবে। আই থিঙ্ক এটা ব্যালেন্স, রাইট? তোমরা মোর দেন 45 ডেজ মতো পাচ্ছ। দ্যাটস ফাইন। ওকে, তাহলে ডিসেম্বরের 11 তারিখ তোমরা টার্ম পেপার জমা দিবে। টার্ম পেপারের টপিক কি? একটা ফুল ফ্লেজ রিসার্চ প্রপোজাল উইথ এভরি কম্পোনেন্ট। আমি প্রত্যেকটা জিনিস ইন্সপেক্ট করবো। ডোন্ট ট্রাই টু ফুল মি বাই এআই। লাভ নেই। এআই যদি তোমার ধরো 10% এর বেশি থাকে, আমি এটা 0 দিয়ে দিই। ওকে, এআই স্কোর যদি 10% এর বেশি থাকে, আমি 0 দিয়ে দিব। প্লেজারিজম যদি 10% এর বেশি থাকে, 0 দিয়ে দিব। আমি 10% পর্যন্ত টলারেট করবো। আই থিঙ্ক ফেয়ার। আর নর্মালি 500% এটা। ওকে, তাহলে আমরা কি এগ্রি করতেছি এই বিষয়গুলোতে? সিয়ারা বলো। স্যার অ্যাসাইনমেন্টটা আরেকবার একটু স্যার বুঝিয়ে দিলে ভালো হয়। অ্যাসাইনমেন্টটা হচ্ছে নভেম্বরের 28 তারিখ। অ্যাসাইনমেন্টটা হচ্ছে যে তুমি 3টা ইন্টারভিউ নিবা আইআর এর একটা টপিক নিয়ে। এখানে ছোট্ট করে তুমি কেন টপিকটা নিয়ে কাজ করতেছো, জাস্টিফিকেশনটা, ব্যাকগ্রাউন্ডটা দিবা, টপিকের জাস্টিফিকেশনটা দিবা, রিসার্চ কোয়েশ্চেনটা দিবা, রিসার্চ অবজেক্টিভটা দিবা, যে তুমি কেন এটা কাজটা করতেছো। ছোট্ট একটা লিটারেচার রিভিউ দিবা। হ্যাঁ, 1 পেজ, হাফ পেজ, যতটুকু পারো। তারপর হচ্ছে তুমি ইন্টারভিউ নিবা 3 জনের। যে টপিকটা তুমি করবা, এই টপিকের উপর তোমার 3 জনের ইন্টারভিউ নিতে হবে। তো সেই ইন্টারভিউ এর ফাইন্ডিংস এবং অ্যানালাইসিস তুমি লিখবা। ঠিক আছে, তোমার ফাইন্ডিংস এবং অ্যানালাইসিসে রেফারেন্সটা দিবা। আর যে ট্রান্সক্রিপ্টটা করছো না, 3 জনের ইন্টারভিউ নিছো তো 3টা ট্রান্সক্রিপ্ট। হ্যাঁ, এবং কোয়েশ্চেনারি, তুমি কি কোয়েশ্চেনটা বানাইছিলা, যে কোয়েশ্চেন থেকে তুমি ইন্টারভিউ নিছো, সেই কোয়েশ্চেনারিটা আমাকে দিতে হবে। ঠিক আছে, বুঝা গেছে?
বুঝো নাই? জি স্যার বুঝতে স্যার পারছি। যাদের ইন্টারভিউ নিব তাদেরকে নাম মেনশন করতে হবে স্যার? না, তাদের নাম মেনশন করার দরকার নাই। ঠিক, থ্যাংক ইউ স্যার। স্যার একটা আর কোয়েশ্চেন ছিল, জি। স্যার কেআইআই করার সময় তো স্যার আমরা এক্সপার্ট ওপিনিয়ন নেই, দেখা যায় ওই হ্যাঁ, স্কলারটার এই কোনো জন্যই একটা আমরা বলছি character- যে এখানে তো কেআই সম্ভব না, কারণ হচ্ছে তোমরা 100 জন স্টুডেন্ট যদি কেআই নিতে যাও, কে তোমাদেরকে এত টাইম দিবে আর একটা এক্সপেরিমেন্টের জন্য? তো তোমরা তোমাদের রিসার্চে তোমরা তোমাদের সিনিয়রদের কাছে যাবা, মাস্টার্স এবং অনার্স ফোর্থ ইয়ার, তাদের কাছ থেকে করো। বুঝে গেছে? স্যার ওই সাবজেক্টের উপর তাদের ওপিনিয়ন চাইবো? সে সাবজেক্টের উপর তুমি কি চাইবে এটা তো তোমার ব্যাপার, বুঝতে এটা পেরেছি আমি স্যার। জানি না। কারণ হচ্ছে যে আমি তোমাকে বলছি আয়ের এর একটা টপিকের উপর তুমি আমাকে রিসার্চ করে দিবা, এখন তুমি আয়ের এর কোন টপিক তুমি চুজ করবা, রাইট? এটা তোমার ব্যাপার। তারপর হচ্ছে যে তুমি তোমার ওই টপিকের মধ্যে তোমার রিসার্চ কোয়েশ্চেনটা কি থাকবে, এটা তোমার ব্যাপার, এটা আমি জানি না। এজ এ কোয়ালিটেটিভ রিসার্চ হিসেবে ইউ হ্যাভ দ্য কি লিবার্টি। এখন সেই রিসার্চ কোয়েশ্চেনকে অ্যাড্রেস করার জন্য তুমি কোন ধরনের ইন্টারভিউ কোয়েশ্চেন বানাবা, সেটা তো তোমার ব্যাপার। বুঝা গেছে? এখন ইন্টারভিউ কোয়েশ্চেন কিভাবে বানাইতে হয়, আমি কার কাছে যাব, এটা আমরা শিখবো সামনের 2টা ক্লাসে। জি সামনের স্যার, ক্লাসে থ্যাংক আমরা ইউ সো মাচ। স্যাম্পলিং শিখবো, তারপর আমরা ইন্টারভিউটা করাটা শিখবো। ওকে, জি স্যার, থ্যাংক ইউ। ওই জিনিসগুলো স্যার আমরা আমাদের ট্রান্সক্রিপ্ট চলতে থাকবে। হ্যাঁ, ট্রান্সক্রিপ্ট কি? স্যার আমরা যে ট্রান্সক্রিপ্টের থ্রু আমরা যে ইন্টারভিউ এর রেজাল্টটা পেয়েছি স্যার, ওটা আমরা কোথায় করব, মেনশন করব? এই যে ইয়েতে অ্যাপেন্ডিক্সে, রেফারেন্সের পর অ্যাপেন্ডিক্স বলে একটা পোর্শন থাকে, ওখানে ইন্টারভিউ 1, ইন্টারভিউ জি 2, ইন্টারভিউ স্যার। 3 তুমি ট্রান্সক্রিপ্ট দিবা। আর তুমি যে স্যার রিসার্চ অ্যাপেন্ডিক্সে ইন্টারভিউ এর যে আমরা কোশ্চেন গুলো রেজাল্টটাকে, বল। অ্যাপেন্ডিক্সে কি? জি স্যার আপনি বলুন স্যার। না না, তুমি বলো, সমস্যা নেই। স্যার ট্রান্সক্রিপ্টের রেজাল্টটা তার মানে আমরা অ্যাপেন্ডিক্স এর মধ্যে টোটালি এক্সপ্রেস করব। হোয়াট ইজ ট্রান্সক্রিপ্টের রেজাল্ট? ইন্টারভিউ ট্রান্সক্রিপ্ট তুমি ট্রান্সক্রিপ্টের, অ্যাপেন্ডিক্সে দিবা। ট্রান্সক্রিপ্ট কি? ইন্টারভিউয়ের যে রিটেন ফর্ম, এটাকে ট্রান্সক্রিপ্ট বলে। হ্যালো, হাউ জি আর স্যার। ইউ, তুমি মুখ দিয়ে জিজ্ঞেস করছো, ওটা তুমি লিখবা। ডায়লগ লিখো নাই ছোটবেলায় স্কুল কলেজে গ্রামারে, আসসালামু আলাইকুম, হাউ আর জি ইউ, হাউ স্যার। আর ইউ প্যারেন্টস, তারপর কোশ্চেন, ওইটাই ট্রান্সক্রিপ্ট, ওটা তুমি লিখবা। হ্যাঁ, ওটা তুমি অ্যাড করে দিবে অ্যাপেন্ডিক্সে। আর ইন্টারভিউয়ের যে অ্যানালাইসিসটা, সেটা তো তুমি তোমার রিসার্চের ফাইন্ডিংস এ লিখবা, রিসার্চ এন্ড ফাইন্ডিংস অ্যানালাইসিস পোর্শনে। ওকে, জি স্যার বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ। আচ্ছা, তারপরে যদি কোনো কনফিউশন থাকে আস্ক মি, আমি হয়তো তোমাদেরকে দিয়ে দিব কি বলে এটাকে, ইনস্ট্রাকশনটা ফার্দার দিয়ে দিব। ঠিক আছে, তো আমরা এখন অ্যাটেন্ডেন্সে চলে যাই। অ্যাটেন্ডেন্সের পরে বাকি কথা, হ্যাঁ। সেকশনে নাফিসা, প্রেজেন্ট স্যার। আফিয়া, তাহরিমা, ইয়েস স্যার। মুত্তাসিম মুনির, বুশরা, রিচি, প্রেজেন্ট স্যার। রাদিয়া, স্যার রোল 1 প্রেজেন্ট। রাদিয়া, স্যার ওই ও যে প্রবাবলি ডক্টরের কাছে গিয়েছে। হ্যাঁ, ও ও ডাক্তারের কাছে গেছে। হ্যাঁ, ঠিক আছে। জাফরিন, প্রেজেন্ট স্যার। নোমান, ঐশী, মহসিন, প্রেজেন্ট স্যার। মাহিদুল, প্রেজেন্ট স্যার। আকাশ, প্রেজেন্ট স্যার। তাহিয়া, প্রেজেন্ট স্যার। স্বাক্ষর, প্রেজেন্ট স্যার। আরিবা, প্রেজেন্ট স্যার। আনিকা, প্রেজেন্ট স্যার। শাবাব, আয়েশা, সাহাফ, প্রেজেন্ট স্যার। সারিন, প্রেজেন্ট স্যার। আরিয়ানা, প্রেজেন্ট স্যার। শাহরিয়ার, আবিদ আল হাফিজ, শাহনওয়াজ, তাসনিয়া আলম শ্রেয়া, প্রেজেন্ট স্যার। তাসনুবা ইমাম সাফা, নুজহাত তাবাসসুম, আনিশা তাসনিম, প্রেজেন্ট স্যার। তাজরিমিন জান্নাত মেমরি, ইয়েস স্যার। ঐশী, প্রেজেন্ট স্যার। অবনী, জোহরা, প্রেজেন্ট স্যার। আনজুম, প্রেজেন্ট স্যার। সাজিদুল ইসলাম, Yes, রাইসা sir. করিম, প্রেজেন্ট স্যার। শিহাব বিশ্বাস। একজনই কি বারবার প্রেজেন্ট বলতেছো নাকি? শিহাব বিশ্বাস, Yes, sir. মহিমিনা মোর্শেদ ঐচ্ছি, প্রেজেন্ট স্যার। ইভা, প্রেজেন্ট স্যার। রিফাত, প্রেজেন্ট স্যার। কাজী তাপ্তিলা,
প্রেজেন্ট স্যার। তামিম, প্রেজেন্ট স্যার। আবু সিয়াম, প্রেজেন্ট স্যার। সাব্বির, সাফায়াত হুসাইন, প্রেজেন্ট স্যার। আতিয়া সুলতানা, নুসরাত Present, জাহান sir. মুন, স্বাগতা গোস্বামী, প্রেজেন্ট স্যার। রিশফি, প্রেজেন্ট স্যার। সোয়াদ রহমান। সোয়াদ রহমান, যারা অ্যাবসেন্ট আছো তাদের নাম আমি আবার কল করছি। জানিন তাসনিম আফিয়া, সাহাব সারার নাহিয়ান, স্যার প্রেজেন্ট। আয়েশা রহমান রোজা, Present, sir. আবিদ আল হাফিজ, প্রেজেন্ট স্যার। নুসরাত জাহান মুন, স্যার। সোয়াদ রহমান। স্যার মুন ক্লাসে ছিল, ও ডিসকানেক্টেড হয়ে গিয়েছে একটু আগে, তো আমাকে জানিয়েছে আপনাকে বলে দেওয়ার জন্য। সোয়াদ রহমান, আসসালামু আলাইকুম স্যার। বলেন। স্যার স্যার আমার হচ্ছে সেকশন 135 স্যার। আমি 2 তারিখে সরি স্যার, আমি 2 তারিখের ক্লাসে ছিলাম, বাট আমার ওই দিন অ্যাবসেন্ট দেখাচ্ছে। এই তারিখে আমি অনলাইনে নিয়েছিলাম না অফলাইনে নিয়েছিলাম, অনলাইন মেবি। দেখতে হবে আমার। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি কি শোনা যাচ্ছে স্যার? বলেন। স্যার মুক্তাসিম মনির স্যার, 22/147 স্যার। আমি পিসিতে কানেক্ট আছে কিন্তু আমার পিসির মাইক্রোফোনটা কাজ করছে না স্যার। আমি ফোনে আবার রিকানেক্ট করেছি স্যার। মনে হয় আপনাকে দিয়েছি, একটু চেক করে দেখুন। থ্যাংক ইউ স্যার। নুসরাত জাহান সুমি, Yes, ইমা, sir. Yes. মুর্তজা, প্রেজেন্ট স্যার। রিদি, sir. ইয়েস স্যার। মুয়াজ, প্রেজেন্ট স্যার। ইসলাম, নাহিয়ান বিনতে ইসলাম, Present, sir. জান্নাতুল ফেরদাউস, তাইবা, জান্নাতুল ফেরদাউস, Present, sir. তাইবা সারনিয়াবাদ, Present, sir. ফাহমিদা, Present, sir. পিথুলা, Present, sir. উম্মে আবিদা চৌধুরী, Present, নিরুপমা ইসলাম পুষ্পিতা, Present, sir. ফারহিন রহমান, Present, ইনজিনা sir. ইহসান Present, বিদিতা, sir. মৌ, পিও, Present, sir.